কথায় আছে পাপ বাপকে ছাড়ে না। এই প্রবাদটি আজ কেবল একটি কথা নয়, বরং অপরাধীদের কফিনের শেষ পেরেক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পাড়ি দিলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফের শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হল দুই মূল খুনি, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর। আটক তো হল, কিন্তু তাদের দেশে ফেরানো কি এত সহজ? সীমান্ত পেরিয়ে ভারতের এসটিএফের জালে আটকা পড়া এই খুনিরা কি এখন বাংলাদেশের রাজনীতির নতুন কোনো মাস্টারমাইন্ডের শেষ তুরুপের তাস? এই হঠাৎ গ্রেপ্তার কি বাংলাদেশের রাজনীতির জন্য কোনো নতুন নীল নকশার ইঙ্গিত? ভারত কি কোনো গোপন মাস্টার গেম খেলছে? আপনি যা দেখছেন সত্য কি তার চেয়েও ভয়াবহ? আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয়, বরং পর্দার আড়ালের আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী কয়েক মিনিট আপনার হিম হওয়ার অবস্থা হতে পারে। গত 12 ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় যখন শরীফ উসমান হাদি জুমার নামাজ শেষে প্রচারণা চালাচ্ছিলেন, তখন মোটরসাইকেলে আসা আত্মায়ীরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যু কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক আদর্শকে স্তব্ধ করার সুপরিকল্পিত প্রচেষ্টা। হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন যেভাবে হাওয়া হয়ে গিয়েছিল, তা ছিল রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করল? অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সবসময়ই কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো? তিনি কার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন? পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন, এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র, কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসাবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। এটি কি কোনো পুরনো রাজনৈতিক আক্রোশ, নাকি নতুন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার এক ভয়াবহ প্রচেষ্টা? তারেক রহমান, ভারত এবং এই চাঞ্চল্যকর গ্রেপ্তার, এই ত্রিভুজ সমীকরণটি বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিকের দৃষ্টিতে দেখলে আপাতদৃষ্টিতে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য মনে হচ্ছে, তার গভীরে লুকিয়ে থাকতে পারে দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক অভিপ্রায়। সম্প্রতি ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালকের ভারত সফর এবং সেখানকার কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনার পরই অবস্থার পরিবর্তন ঘটে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ এই অভিযান পরিচালনা করে। কিন্তু এখানেই শুরু হয় রহস্যের। ভারত সরকার কেন হুট করে এই অভিযান চালালো? এর পেছনে কি কোনো ভূ রাজনৈতিক দর কষাকষি আছে? গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণাকারীদের দমানোর যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মোড়। কিন্তু সন্দেহ থেকে যায়, ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে কি ভারতের মাটিতে লুকিয়ে থাকা অন্য বড় রাঘব বোয়ালদের আড়াল করার কোনো সুযোগ তৈরি হলো? এই গ্রেপ্তার কি কোনো বড় পলিটিক্যাল ডিল? ভারত কি তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহারের জন্য এই ঘাতকদের এতদিন লালন করছিল? এই প্রশ্নগুলোই আজ দেশের প্রতিটি সচেতন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখন নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখানে একটি বড় ঝুঁকি আছে। যদি তারা আদালতে নিজেকে রাজনৈতিক ভিকটিম হিসেবে উপস্থাপন করে, ভারতের আইন ব্যবস্থায় রাজনৈতিক আশ্রয়ের সুযোগ নিয়ে এই ঘাতকরা কি মাসের পর মাস কালক্ষেপণ করবে? গোয়েন্দা সূত্র বলছে, হাদি হত্যাকাণ্ড যেহেতু একটি গুরুতর সহিংস ফৌজদারি অপরাধ, তাই এটি রাজনৈতিক অপরাধের তালিকায় পড়বে না। কিন্তু ভারত যদি চায়, তারা এই প্রক্রিয়াকে স্লথ করে দিতে পারে। বাংলাদেশ সরকারের জন্য এটি একটি কূটনৈতিক অগ্নি পরীক্ষা। দ্রুত আসামিদের ফিরিয়ে আনা কেবল হাদির পরিবারের জন্যই নয়, বরং বাংলাদেশের সার্বভৌম বিচার ব্যবস্থার জন্য জরুরি। এখন দেশজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ফয়সাল ও আলমগীরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া।
সালের বহিঃসমর্পণ চুক্তি এবং 2016 সালের সংশোধনী অনুযায়ী কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই তা হস্তান্তর প্রক্রিয়ার জন্য যথেষ্ট। তবে ভারত কি তাদের দ্রুত হস্তান্তরের সুযোগ দেবে, নাকি দীর্ঘমেয়াদী আইনি জটিলতার ধোঁয়াশা তৈরি করবে? ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে, পরিচয় গোপন রেখেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের আর্থিক এবং লজিস্টিক সাপোর্ট দিল কে? এই রহস্যের জট খুললে হয়তো অনেক রাঘব বোয়ালের নাম সামনে চলে আসবে, যা শুনলে অনেকেরই হিম হওয়ার অবস্থা হতে পারে। দীর্ঘদিন আত্মগোপন করার পর হঠাৎ কেন তারা বনগাঁ সীমান্তে ফিরে এলো? ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। সম্ভবত তারা মনে করছিল যে ওপারে পরিস্থিতি তাদের অনুকূলে, অথবা তাদের কোনো নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছিল। কিন্তু ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগাম তথ্য ছিল। শনিবার দিগগত রাতে যখন বনগাঁর সেই গোপন আস্তানায় অভিযান চালানো হয়, তখন খুনিরা পালানোর কোনো পথ পায়নি। ফয়সাল এবং আলমগীরকে হাতে নাতে গ্রেপ্তার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বেরিয়ে আসে অবৈধ অনুপ্রবেশের সুনির্দিষ্ট ধারা। কিন্তু আমাদের নজর শুধু তাদের গ্রেপ্তারে নয়, বরং তাদের এই মুভমেন্টের পেছনের কারণ বিশ্লেষণে। তারা কি বাংলাদেশে ফিরে এসে কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরির নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল? দর্শক, ভিডিওর আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এই ধরনের প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনডেপথ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন। ইতিহাস আমাদের শিখিয়েছে, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অনেক সময় আইওয়াশ বা লোক দেখানো নাটকে পরিণত হয়। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি আমরা একই মডেল দেখতে যাচ্ছি? ফয়সাল এবং আলমগীর হয়তো সেই হাত যারা ট্রিগার চেপেছে, কিন্তু সেই মস্তিষ্কটি কোথায় যারা এই খুনের পরিকল্পনা করেছে? এখানেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের বড় প্রশ্নটি সামনে আসে। জামাল খাশোগির শরীরে যেমন বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল, শরীফ উসমান হাদির রাজনৈতিক ক্যারিয়ার এবং জীবনকেও কি একইভাবে বিষাক্ত কোনো ষড়যন্ত্রের নীল নকশায় বিদ্ধ করা হয়েছে? সৌদি আরবের সেই ঘটনার সাথে হাদি হত্যাকাণ্ডের কাঠামোগত মিল আমাদের শঙ্কিত করে তোলে। খাশোগি যেমন রাজপরিবারের ভেতরের খবর জানতেন, হাদিও কি এমন কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্র জেনে ফেলেছিলেন যা ফাঁস হলে ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়ত? শুধু ভাড়াটে খুনিদের বিচার করলেই কি হাদির আত্মা শান্তি পাবে? বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এখন প্রমাণ করতে হবে যে এটি কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা নয়, বরং প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার লড়াই। এই পর্দার আড়ালের ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে, কারণ হুকুমদাতারা যখন ধরাছোঁয়ার বাইরে থাকে, তখন বিচার ব্যবস্থা স্রেফ একটি প্রহসনে পরিণত হয়। শরীফ উসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন হাজারো তরুণের প্রতিচ্ছবি। তার পরিবার এবং রাজনৈতিক সহযোদ্ধারা আজ যে বিচারের অপেক্ষায় আছেন, তা যদি ব্যাহত হয়, তবে তা হবে 2024-এর জুলাই বিপ্লবের সাথে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরের এই পরিণতি দেশের অন্য সব অপরাধীদের জন্য একটি কড়া সতর্কবার্তা হওয়া উচিত। সীমান্ত পার হলেই যে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না, তা আজ প্রমাণিত। আমাদের দাবি পরিষ্কার, কেবল অস্ত্রধারী খুনিদের নয়, বরং সেই নেপথ্যের কারিগরদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যারা সীমান্ত পার হতে এই খুনিদের অর্থ এবং শক্তি জুগিয়েছিল। তদন্ত যেন কেবল ফয়সাল আর আলমগীরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে সেই হুকুমদাতাদের নাম। বিচারের নামে কোনো প্রহসন এদেশের সচেতন জনতা মেনে নেবে না। আমরা যখন এই প্রতিবেদনটি তৈরি করছি, তখন আমাদের কাছে আরও কিছু গোপন তথ্য আসছে। শোনা যাচ্ছে, এই ঘাতকদের গ্রেফতারের পেছনে হয়তো কোনো বড় ধরনের রাজনৈতিক ডিল বা সমঝোতা কাজ করছে। যদি সত্যি এমন হয় যে মূল হোতাদের বাঁচানোর জন্য এই গ্রেফতারকে একটি শিল্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাদির রক্ত যেন বৃথা না যায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ভাড়াটে খুনিরা আজ খাঁচায় বন্দী, কিন্তু তাদের পেছনে সুতো নাড়ানো সেই অদৃশ্য হাতগুলো কি এখনও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে না?